আছে যে এটাকে বাস্তবায়ন করতে হবে এবং এটার বাস্তবায়নের যে ধারাগুলো আছে সেটা কতখানি বাংলাদেশে অগ্রসর হয়েছে সেটাও দেখার বিষয়। প্রথমত একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশে আভ্যন্তরীণ আইন নাই গুমের বিষয়ে, এটাকে অ্যাড্রেস করে যেই উদ্যোগটা নিয়েছে ইন্টারিম গভর্নমেন্ট সেটা হচ্ছে গুমের বিরুদ্ধে একটা অর্ডিন্যান্স ড্রাফট করেছে এবং এইটা হচ্ছে গুমকে ক্রিমিনালাইজ করার জন্য প্রথম ধাপ বাংলাদেশ স্বীকৃতি দিল। এইটা আইনটা নিয়ে ব্যাপক আলোচনার দরকার আছে। আইনটা ইতিমধ্যে আলোচনা হয়েছে যে এটা আন্তর্জাতিক যে গুমের সংজ্ঞা সেইটাকে ফলো করে হয় নাই, এখন ওখানে কিছু ঘাটতি আছে, সেগুলোকে অ্যাড্রেস করা। 2 নম্বর হচ্ছে যে ভিকটিমসদের যে রেপারেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন এইটা কিন্তু ইনশিওর করতে হবে। আর্টিকেল 24-এ এটা মেনশন আছে ইন্টারন্যাশনাল কনভেনশনে, এবং সেইটার আলোকে কিন্তু প্রত্যেকটা ভিকটিমকে, এবং এটা স্টেটস রেসপন্সিবিলিটি, এটা রাষ্ট্রের দায়, রাষ্ট্রকে এই দায়িত্ব, কারণ হচ্ছে রাষ্ট্রীয় বাহিনী এই জঘন্য অপরাধের জন্য জড়িত ছিল, রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা। সুতরাং এইখানে রাষ্ট্রের দায় আছে, রাষ্ট্র এই ব্যবস্থা নেবে ভিকটিমদের ক্ষতিপূরণ পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য। এইটা কিন্তু আইনগতভাবে রাষ্ট্রকে মানতে বাধ্য। এরপরের বিষয়টা হচ্ছে আর্টিকেল 29-এ বলা আছে যে আমরা ইতিপূর্বের আমাদের যে অভিজ্ঞতা, যতগুলো ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্ট আছে বাংলাদেশ তো প্রত্যেকটার এখন স্টেট পার্টি, কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গাটি যখন দেখবেন তখন দেখবেন যে আমরা খুবই পিছিয়ে আছি। যেমন ধরে কনভেনশন এগেনস্ট টর্চারের ইনিশিয়াল রিপোর্টটা দিয়েছে 20 বছর পরে। সো এইটা যাতে এরকম না হয়, যে এই যে ইন্টারন্যাশনাল কনভেনশন যে আমরা সাইন করলাম আর্টিকেল 29 অনুযায়ী 2 বছরের মধ্যে কিন্তু রিপোর্ট দিতে হবে, এইটা যাতে সরকারের মাথায় থাকে এবং ইন্টারিম সরকারের মাথায় থাকুক, এবং পরবর্তীতে যে সরকার আসবে তাদের মাথায়ও যাতে থাকে যে এই যে অব্লিগেশন এইটা যাতে ফুলফিল করে। এবং এটা শুধুমাত্র দায়সারা গোছের আমরা একটা ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্ট র্যাটিফাই করলাম, শুধু তার মধ্যে সীমাবদ্ধ যাতে না থাকে, এইটা স্মরণ করিয়ে দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে যে কনভেনশন এগেনস্ট টর্চারের যে অপশনাল প্রোটোকল, সেইটা কিন্তু আমরা বহু বছর থেকেই যখন মানবাধিকার কর্মী হিসেবে এই বিষয়ে আলোচনা করতাম তখন এটা আমরা বলে আসছিলাম। সো গভর্নমেন্ট 10ই জুলাই কিন্তু ক্যাবিনেটে এইটা একটা অনুমোদন হয়েছে যে অপকেটকে এক্সিড করা। এখন এইটার সেকেন্ড ধাপটা বাকি। আমরা কিন্তু ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন এটা সাইন করে পাঠানো হয় নাই, এই কাজটা বাকি আছে, এটা দ্রুত করতে হবে। এবং অপশনাল প্রোটোকলের আন্ডারে যেটা বলা আছে টু ক্রিয়েট অ্যান ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজম, যার মধ্য দিয়ে যে এই যে আমরা গোপন বন্দিশালার কথা বলি, কারাগারের কথা বলি, জেলখানার কথা বলি, যা কি আছে সবগুলোতে কিন্তু একটা ফ্রি অ্যাক্সেস থাকবে, যেটা ঢোকার ব্যবস্থা, যেখানে ডিপ্রাইভেশন অফ লিবার্টির বিষয় আছে সেই জায়গাগুলো উন্মুক্ত হয়ে যাবে। এবং এইটা কিন্তু দ্রুত করতে হবে যে অপশনাল প্রোটোকলটা, এবং অপশনাল প্রোটোকলের আন্ডারে একটা কমিটি এগেনস্ট টর্চারের একটা সাব কমিটি আছে টু প্রিভেন্ট দ্য টর্চার, ওইটাকে তখন লিগ্যালাইজ করবে যারা যখন তখন এখানে বাংলাদেশে মনিটর করতে পারবেন এই অ্যাক্সেসগুলো। এইগুলো উপদেষ্টার সামনে বলতে পারলে ভালো হতো, তাদের শোনা দরকার। এবং এই কাজটা হচ্ছে মূলত মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের। আমি মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই এগুলো যাতে, এই দাবিগুলো যাতে তোলে, কারণ হচ্ছে টর্চার এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এটা কিন্তু হ্যান্ড ইন হ্যান্ড, মানে প্রত্যেকটা ভিকটিম কিন্তু কোনো না কোনোভাবে হয় শারীরিক মানসিক নির্যাতনের শিকার হয়েছে। সো এই জিনিসগুলোকে অ্যাড্রেস করা। আর এরপরের বিষয়টা হচ্ছে যে রেন্ডিশন টু ইন্ডিয়া, আপনারা দেখেছেন যে গুমের শিকার ব্যক্তিদেরকে কিভাবে ভারতের, এবং দেয়ার ওয়াজ এ নেক্সাস বিটুইন বাংলাদেশি ইন্টেলিজেন্স অ্যান্ড দ্য ইন্ডিয়ান ইন্টেলিজেন্স, অ্যান্ড দেয়ার আর রিপোর্টস অ্যান্ড যে এভিডেন্স যে বাংলাদেশের বন্দীদেরকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে হ্যান্ডওভার করছে এবং এক্সচেঞ্জ হচ্ছে। সো এই জিনিসগুলো যাতে অ্যাড্রেস হয়, এটা কিভাবে অ্যাড্রেস হবে? আমরা তো এখন এইটার জন্য একটা ডিপ্লোম্যাটিক কমিউনিকেশন করা দরকার উভয় দেশের রাষ্ট্রের সাথে, এবং যারা এই ঘটনার সাথে ভারতের যারা জড়িত যে সমস্ত সংগঠন বা ইন্টেলিজেন্স এজেন্সিস, এগুলো তারা যাতে তদন্ত করে এবং এটার ব্যাপারে ব্যবস্থা নেয়। এই দাবিগুলো আমাদের রাষ্ট্রীয়ভাবে তোলা,
বিভিন্ন সময় কিন্তু বায়োলেটারাল ডায়ালগ হয়, এই ডায়ালগেই এই বিষয়গুলো উত্থাপন করা। আমরা দেখি যে বর্ডার ভায়োলেন্স নিয়ে কিন্তু সীমান্তের দুই দেশেরই এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। এই গুমের বিষয়টাকেও এই যে তারা যেভাবে বাংলাদেশি নাগরিকদেরকে ওই পারে তারা বন্দি রেখেছে, এই জিনিসগুলো যাতে আলোচনার মধ্যে আসে। লাস্ট বাট নট দ্য লিস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা তো সবসময় বলছি যে ইউএনের হিউম্যান রাইটস মেকানিজম বাংলাদেশে যত বেশি কার্যকর হবে তত মানবাধিকার পরিস্থিতির উন্নতি হবে। সো দিস ইজ ওয়ান অফ the main demands that human rights organizations or human rights activists are demanding. Standing invitation, এইটা যাতে এই সরকার দিয়ে যায় অ্যাটলিস্ট। আমি জানি যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটা কখনোই হবে না, কারণ বাংলাদেশের স্পেশাল প্রসিডিওর রিপোর্টার্স যারা আছে বা স্পেশাল প্রসিডিওর ম্যান্ডেট হোল্ডার যারা আছে তাদের যে ফ্রি অ্যাক্সেস, তাদের যে কান্ট্রি ভিজিট, এইটা কিন্তু বাধাগ্রস্ত হয়ে আছে। আগের সরকার কখনোই দেয়নি। যেমন আপনি দেখবেন যে যেগুলো হচ্ছে যে টর্চারের যারা স্পেশাল রিপোর্টার ওয়ার্কিং গ্রুপ, এই ধরনের জাতিসংঘের যে প্রতিনিধিরা, তাদের কিন্তু বাংলাদেশে কখনোই অ্যাক্সেস ছিল না, এবং এই অ্যাক্সেসটা যাতে পায় সেটার জন্য স্ট্যান্ডিং ইনভাইটেশন দেওয়া দরকার। এটা হচ্ছে এক ধরনের ভলেন্টারি কমিটমেন্ট বাই দ্য মেম্বার স্টেট টু অ্যালাউ থিমেটিক স্পেশাল প্রসিডিউরস ম্যান্ডেট হোল্ডার্স অফ দ্য হিউম্যান রাইটস কাউন্সিল, তারা যে কোনো সময় এসে কান্ট্রি ভিজিট করতে পারবে এবং তাদের সুপারিশ করতে পারবে হিউম্যান রাইটস সিচুয়েশন অ্যাক্সেস করার জন্য। এই জিনিসগুলো আমাদের করা দরকার, এই দাবিগুলো পাশাপাশি তুলো। বিচারের প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন, বিচার তদন্ত নিয়ে কথা বলেছেন, আইনের ফাঁকফোকর নিয়ে কথা বলেছেন, সেগুলো সবই আছে। কিন্তু পাশাপাশি যেহেতু আমাদের এটা একটা ভালো উদ্যোগ হয়েছে যে বাংলাদেশে ইতিমধ্যে হাই কমিশনারের অফিস হয়েছে, এবং এই কাজগুলো আরও দ্রুততার সাথে হওয়ার দরকার। আমি আশা করি যে হুমা খান আছেন, এই বিষয়গুলো তারা সরকারের সাথে তুলে ধরবেন যাতে গভর্নমেন্ট এই কাজগুলো অন্ততপক্ষে নির্বাচনের আগে এই অন্তর্বর্তী সরকার এগুলো করে যান। কারণ আমার আশঙ্কা হচ্ছে যে পরবর্তী সরকার যারাই আসুক এই কাজগুলো করবে না, ওটা খুব কঠিন হয়ে পড়বে। সবাইকে ধন্যবাদ।